অতীতের তুলনায় এবার পরিবর্তন করা হয়েছে যেভাবে জনগণনা করা হচ্ছে তাতে, এবং যে পরিবর্তনগুলো করা হচ্ছে আমরা তা নিয়ে আলোচনা করব। তার মধ্যে একটা পরিষ্কার প্যাটার্ন ফুটে উঠছে, এটা নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে আজকে অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন কুমার রানা, ইনস্টিটিউট ফর হিউম্যান ডেভেলপমেন্ট, ইস্টার্ন রিজিওনাল সেন্টার, তার ডিরেক্টর। কুমার রানা আমাদের পরিচিত অতিথি, প্রায়শই আমাদের অনুষ্ঠানে আসেন। কুমারবাবু, আপনি এই বিষয়ে কিছু লেখাও লিখেছেন, আমাদের নজরে এসেছে। আপনি ধর্মগত পরিচয়টা প্রথমে যেটা দিয়ে সেটাতে আমরা আলোচনা শুরু করি, তারপর আমরা ভাষাগত পরিচয় নিয়ে আসবো। সমস্যাটা কি এবার, কেন বেশি বিশেষভাবে সতর্কতা নেওয়ার প্রয়োজন রয়েছে বলে আপনি মনে করছেন? কুমারবাবু প্লিজ বলুন। জনগণনায় তো বিশদ তথ্য সংগ্রহ করা হয়, তার মধ্যে একটা হচ্ছে আপনি কোন ধর্মের লোক। তাতে 6টা মূল কোড আছে, আর 7 নম্বরটা হচ্ছে আদার রিলিজিয়ান অ্যান্ড পারসুয়েশন, অন্যান্য ধর্ম। এখন গোলমাল হচ্ছে এই 7 নম্বরটাকে নিয়ে। এই 7 নম্বরটা আমাদের দেশের বিশেষ করে যারা আদিবাসী সম্প্রদায়ের মানুষ, তারা নিজেদের কখনো নিজেদের হিন্দু বলে, হিন্দু কথাটাই তাদের কাছে নূতন, হিন্দু কথাটা তারা জানতেন না, তাদের ভাষাতে কোথাও নেই। তো এটা তো নূতন একটা ঢুকলো তাদের মধ্যে। এইবার যেটা হলো যে ঝাড়খণ্ড আলাদা রাজ্যের রাজনীতি এমনিতে দীর্ঘদিন ধরে একটা যেটা হতো সেটা হচ্ছে যে বহু জায়গাতে এটা আমরা দেখেছি, এবং খুব সম্প্রতি একটা লেখা লিখেছেন ঐতিহাসিক ভাঙ্গিয়া ভুকিয়া খুব প্রখ্যাত ঐতিহাসিক। গোন্ডোয়ানা ওই অঞ্চল নিয়ে ওর খুব ভালো কাজ রয়েছে, গভীর কাজ রয়েছে। তো উনি লেখাটা শুরুই করছেন এরকম ভাবে যে আমাদের কাছে আসতো এবং নানা কিছু জিজ্ঞাসা করতো, ধর্মের কথা কখনো জিজ্ঞাসা করেনি, না তারা লিখে দিত হিন্দু। এবং এটা আমি নিজের চোখেও এটা দেখেছি, লিখে দিত হিন্দু। এইবার যেটা হলো যে ঝাড়খণ্ড আন্দোলনের বিকাশ 80 দশকের আগে পর্যন্ত এই এখন এটার অনেক পরিবর্তন হয়েছে। আমার থেকে অনেক ভালো জানেন দিলীপ দা, দীর্ঘদিন ধরে এইসব নিয়ে চর্চা করেন। ওই ইংরেজ আমলে অ্যানিমিজম, অমুক তমুক ইত্যাদি ইত্যাদি নানান রকম ছিল। তো এখন যেটা হলো যে ঝাড়খণ্ড আন্দোলনটা, যেহেতু ঝাড়খণ্ড আন্দোলনের একটা অংশ, বড় অংশ ছিল আদিবাসী পরিচিতি, ঝাড়খণ্ড আন্দোলন পুরোটা কিন্তু আদিবাসী পরিচিতির ব্যাপার ছিল না। মানে এটা খুব জটিল একটা জিনিস যে ঝাড়খণ্ডী পরিচিতি, আদিবাসী পরিচিতি, এই দুটো মিলে একটা পরিচিতি, এরকম ভাবে একটা ব্যাপার ছিল। কিন্তু যাই হোক, সেই পরিচিতির নির্মাণে ধর্মকে তারা একটা নিজেদের পরিচিতির একটা মাধ্যম হিসেবে বা ওই আন্দোলনটার একটা উপাদান হিসেবে তুলে ধরলেন। এবং যার ফলে 1991 সালের সেন্সাস থেকে ঝাড়খণ্ডে সারনা ধর্মাবলম্বীর সংখ্যা বেশ অনেকটা দেখা গেল। 1991, তারপরে 2001, 2011 একটা বড় সংখ্যার। এইটা আমাদের পশ্চিমবাংলাতেও কিন্তু এই ধর্ম নিয়ে আদিবাসীদের মধ্যে যে আমরা হিন্দু নই, আমরা হচ্ছে সারনা, বা সারনাও বলা হয়, পশ্চিমবঙ্গে আবার সারি ধারাম বলে, মানে একই সম্প্রদায়ের মানুষ। কোথাও সাঁওতালরাই প্রধানত, ওখানে পশ্চিমবঙ্গে যারা এটা বলেন তাদের মধ্যে সাঁওতালদের সংখ্যাটাই বেশি, কিন্তু ঝাড়খণ্ডে তা নয়। ঝাড়খণ্ডে ওরাও, মুন্ডা, এদের সাঁওতালদের তুলনায় ওরা, মুন্ডারা বেশি করে সারনা পরিচিতি দিচ্ছেন। এটা একটা আবার এই যে আন্দোলনটা হলো, এই আন্দোলনের সঙ্গে এর সঙ্গে আবার একটা শিক্ষার যোগাযোগ আছে। যে অংশগুলো শিক্ষাগতভাবে যতখানি অগ্রসর, তারা আবার এই ধর্ম পরিচয়টা, সারনা ধর্ম পরিচয়টা তত বেশি করে নিজেদেরকে তার সঙ্গে যোগ করতে শুরু করলেন। যেমন এখানে ঝাড়খণ্ডে ওরাও এবং মুন্ডাদের মধ্যে সারনা ধর্মাবলম্বীর সংখ্যা সাঁওতালদের চেয়ে অনেকটাই বেশি। কিন্তু
সব মিলিয়ে যেটা বলা যায়, সাঁওতালদের মধ্যেও একটা বড় অংশ সারনা বলে পরিচয় দিচ্ছেন। পশ্চিমবাংলায় সারি ধারামও বলছেন, সারনাও বলছেন, দুটোই রয়েছে। তো এবার যেটা হলো যে ভারত সরকার, বর্তমান ভারত সরকার, এটা দীর্ঘদিন ধরে ভারত সরকারের যারা খুব মানে যাদের নিয়ে ভারত সরকারটা গড়ে উঠেছে, নেমলি ভারতীয় জনতা পার্টি এবং তাদের যে চারপাশের যে সংগঠনগুলো, তারা বরাবরই একটা চেষ্টা করে আসছিলেন যে এদেরকে হিন্দু ফোল্ডের মধ্যে নিয়ে আসা, সবাই হিন্দু, যেটা পুরনো তাদের তাত্ত্বিক মতাদর্শগত অবস্থান। সেইটা করতে গিয়ে তারা এবার যখন দেখছে যে লোকেরা সেটা খুব একটা সহজে মেনে নিচ্ছে না, অন্যত্র মেনে নিচ্ছে, কিন্তু এই এই মধ্য ভারতে যে অঞ্চলগুলো, বিশেষত ঝাড়খণ্ডে, উড়িষ্যাতেও একটা বড় অংশ সারনা বলে পরিচয় দিচ্ছেন। মানে ঝাড়খণ্ডের মতন যেমন ব্যাপক মানুষ, মানে ঝাড়খণ্ডে মোট যে ধর্মীয় পরিচিতি তার 12% বেশি হচ্ছে সারনা, এবং আদিবাসীদের মধ্যে 45% বেশি হচ্ছেন সারনা। ইনফ্যাক্ট ঝাড়খণ্ডে আদিবাসীদের মধ্যে হিন্দুর চেয়ে সারনা ধর্মাবলম্বীর সংখ্যা বেশি। এইগুলোর একটা ইয়ে হলো যে, এবং এটা শুধু ঝাড়খণ্ডে নয়, যেমন বললাম উড়িষ্যাতে আছে, ছত্তিশগড়ে এটা নিয়ে আন্দোলন আছে, পশ্চিমবঙ্গে আছে। সুতরাং এটাকে যদি হিন্দু ফোল্ডের মধ্যে আনতে হয় তাহলে শুধু প্রচার দিয়ে হবে না, একটা প্রশাসনিক পদক্ষেপ করতে হবে, এবং সেটা একটা কারণ। এবং সেই জন্যেই এই আদার রিলিজিয়াস পারসুয়েশন, এই কোডটাই তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে। উল্টো দিকে যারা সারনা ধর্মাবলম্বী বা তাদের পক্ষে আছেন, তারা আবার সারনাকে একটা কোড হিসেবে আনবার দাবি করছেন। মানে যেমন ঝাড়খণ্ড সরকার এই মর্মে একটা প্রস্তাব নিয়েছে যে সারনাকে একটা কোড হিসেবে, মানে যেমন এখন এখন 8টা কোড আছে, আটটার মধ্যে হিন্দু, মুসলমান, হিন্দু, ইসলাম, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ, 7 নম্বরটা আদার, 8 নম্বরটা হচ্ছে নট স্টেটেড, রিলিজিয়ান নট স্টেটেড। তো এখন এরা বলছেন যে সারনা অবলম্বীরা বলছেন যে আমাদের একটা আলাদা কোড হোক, আর ভারত সরকার এবং তার সমর্থকরা তারা বলছেন যে এই কোডটা, এই 7 নম্বর কোডটাই তুলে দেওয়া হোক। এইটা নিয়ে এখন ব্যাপক আন্দোলন চলছে। এই খুব সম্প্রতি ছত্তিশগড়ে, এখানে তো ঝাড়খণ্ডে তো বিভিন্ন জায়গাতে এটা নিয়ে প্রচার চলছে, আমি নিজের চোখেও দেখে এসেছি। ছত্তিশগড়ে একটা বিরাট বড় একটা আয়োজন হয়েছিল। এর মধ্যে আর একটা এলিমেন্ট হচ্ছে যে অনেক দিন ধরে ভারতীয় জনতা পার্টির সমর্থকরা, আরএসএস এর সমর্থকরা, তারা বলে আসছেন যে যারা হিন্দু বলে পরিচয় দেবেন না, যে আদিবাসীরা, তাদের শিডিউল ট্রাইব লিস্ট থেকে বাদ দিয়ে দাও। তো শিডিউল ট্রাইব যেমন ভাবে শিডিউল কাস্ট লিস্ট থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এখন সমস্যা হলো এইটা নিয়ে, শিডিউল কাস্ট নিয়ে সংবিধানে যেরকম ভাবে স্পেসিফিক্যালি কিছু বলা আছে, শিডিউল ট্রাইব নিয়ে স্পেসিফিক্যালি কিছু বলা নেই। এবং এরা যেহেতু কোনোদিনই ওই হিন্দু ইয়ের মধ্যে ছিলেন না, ফোল্ডের মধ্যে ছিলেন না, তো এদের দাবি সেটা কি করে হতে পারে? সুতরাং এখানে শুধুমাত্র যে ওই কোডটা হিন্দু করে তোলার জন্য 2 ধরনের চাপ আছে। এক হচ্ছে ওই কোডটাকে তুলে দাও, আর 2 নম্বর হচ্ছে যে তোমরা যদি হিন্দু ডিক্লেয়ার না করো তাহলে তোমাদেরকে, মানে এখন বলছে যে যারা খ্রিস্টান বা অন্যান্য, তখন বলবে যে যারা সারনা বলছে তাদেরকেও আমরা ডিলিস্ট করে দেবো। সুতরাং ডিলিস্টিং এর জন্য একটা এই ছত্তিশগড়ে একটা বেশ বড় আকারের জমায়েত হলো। এবার উল্টো দিকে হিন্দুত্ব সমর্থক যে সংগঠনগুলো, তারা আবার খুব ব্যাপক আকারে দিল্লিতে একটা বিশাল বড় র্যালি করলেন, এবং সেই র্যালিতে ক্রমাগত যে শব্দটা বারবার উঠে আসলো, সেটা কিন্তু আদিবাসী নয়, বনবাসী। বনবাসীটা আপনারা জানেন, সকলেই জানেন যে এটা বিজেপি আরএসএস এর বহুকাল ধরে তারা বনবাসী কথাটা বলবার চেষ্টা করছেন। বনবাসী বললে মতাদর্শগতভাবে যেটা করা যায় যে এই আদিবাসিত্বটাকে তখন নাকচ করা যায়,
যে আদিবাসীরা একটা জিনিস তো যারা হিন্দুত্ববাদের কথা বলেন তাদের একটা দুর্বল জায়গা হচ্ছে যে যারা হিন্দু যদি যাদেরকে বলছেন তার সঙ্গে আর্য ভাষাভাষী লোকদের যে যোগটা স্থাপন করা হচ্ছে সেইটা দেখতে গেলে তো এখানে সাঁওতাল বলুন, মুন্ডা বলুন, গোন্ড বলুন, এরা বহু আগের থেকে এখানে বসবাস করছে। ফলে তাদের আদিবাসী, ভারতবর্ষটা কাদের, তাহলে ভারতবর্ষটা তাদের। এই যে কনফ্লিক্টটা, এই কনফ্লিক্টটা দূর করার জন্য তাদের ওই আদিবাসিত্ব জিনিসটা, সেটাকে দার্শনিকভাবে এবং ভাবে লুপ্ত করা, এই একটা চেষ্টা চলছে। তো এইটা নিয়ে এখন আদিবাসীদের তারা লড়াই করার চেষ্টা করছেন। কতদূর এটা হবে, কি কি হবে, কিভাবে হবে সেটা জানা নেই, কিন্তু এই টেনশনটা আছে। এই টেনশনটাতে এখন গণতান্ত্রিক লোকজন যারা আছেন তারা কিভাবে দেখবেন, তারা এই জিনিসটাকে, আপনারা ভালো করছেন, আপনাকে অনেক ধন্যবাদ যে বহু মানুষের কাছেই এই জটিলতাগুলো খুব স্পষ্ট নয়, থাকার কোনো কারণও নেই। কেন আদিবাসীর 8% লোক, তাদের আবার কি তো, কিন্তু সেটা যে একটা বড় ব্যাপার, একটা ডেমোক্রেটিক পলিটিতে সেটা যে একটা মস্ত বড় ব্যাপার, সেটা আপনারা যে সেটাকে তুলে ধরছেন সেজন্য অনেক ধন্যবাদ।